আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে দশম শ্রেণীর ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদ সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট মধ্যশিক্ষা পর্ষদ সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। গ নাম্বার দেখো পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হচ্ছে সরকারি নথি। 3 নাম্বার দেখো ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। 4 নাম্বার দেখো প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি জাতীয়তাবোধমূলক নাটক। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো বিটন স্কুল বা বেথুন স্কুল। 7 নাম্বার দেখো ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। তারপরে দেখো হুল শব্দটি দিয়ে বোঝানো হয় 8 নাম্বার হুল শব্দটি দিয়ে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে। 9 নাম্বার দাদন কথার অর্থ কি অগ্রিম অর্থ নেওয়া। 10 নাম্বার দেখো প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। তারপরে দেখো 2 উপবিভাগ, একটি বাক্যে উত্তর দাও। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন 1829 সালে যেটা হয় পাশ হয়, সেটা হচ্ছে উত্তর হবে উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো 2 নাম্বার তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এটা হবে কলকাতার বারাসাতের নারকেলবেড়িয়া গ্রাম। তারপরে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। উপবিভাগ 2.2 দেখো 1 নাম্বার বলছে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা ভুল। তারপরে দেখো হুতম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটা ঠিক। তারপরে দেখো 3 নাম্বার নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি বলেছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন, এটার উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3। এই চিঠিগুলির মধ্য দিয়ে জওহরলাল ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ 3.2 বিবৃতি 2.3.2। আচ্ছা, কি বলছে যে বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 2। দেখো বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানি শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। আচ্ছা, তারপরে দেখো পরে আসছে 3.1 স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে। দেখো 56 পেজের 103 স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে, এখান থেকে পড়বে। তারপরে দেখো 3.2 গ্রামাবার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। 135 পেজের 46 নাম্বার কোশ্চেন, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো 3.3 কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। দেখো কোল বিদ্রোহের কারণ এখান থেকে বলবে অতিরিক্ত রাজস্ব আদায় এবং কোলদের ওপর ব্রিটিশ আইনের প্রয়োগ। 3.4 ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারকমূলক কাজের উল্লেখ করো। দেখো 143 পেজের 109 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে। তারপরে দেখো 3.5 চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে। 204 পেজের 29 নাম্বার কোশ্চেন, এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘ 4-এর
এক দেখো, দুটি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। দেখো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসের উপাদানে গুরুত্বপূর্ণ, এটা বলবে। সমকালীন সমাজে নারী শিক্ষা সমাজ ব্যবস্থা সম্পর্কে তুলে ধরেছে। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের, আরেকটি দেখো রবীন্দ্রনাথের জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি দেখো, ঠাকুরবাড়ির অন্দরমহল, বাঙালি সমাজে জাতীয় চেতনার প্রসার, বাঙালির স্বাদেশিকতা, রবীন্দ্রনাথের রাজনৈতিক যোগ, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছে। 4-2 দেখো, টিকা লেখো উডের ডেসপ্যাচ। 113 31 নাম্বার কোশ্চেন দেখো, উডের নির্দেশনামা। তারপরে দেখো চার্লস উডের সুপারিশের ফল এবং গুরুত্ব, এই পর্যন্ত। 4-3 ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। দেখো 183 পেজের 5 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে। এই পর্যন্ত। 5-1 নাম্বার, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। দেখো, আধুনিক ইতিহাস চর্চা যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, এখান থেকে পড়বে। 26 পেজের 25 নাম্বার কোশ্চেন। তারপরে এদিকে এসে পড়বে, এই পর্যন্ত। তারপরে দেখ 19 শতকে চুয়ার বিদ্রোহের তারপরে দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। তো পেয়ে যাবে 34 পেজের 43 নাম্বার কোশ্চেন, নারী ইতিহাসের গুরুত্ব দেখো। এই যে নারী সমাজের ইতিহাস চর্চা, তারপরে গুরুত্ব, এই যে এইগুলো দেওয়া আছে 1 2 3, এদিকে 4 নাম্বার দেওয়া আছে, এই পর্যন্ত। 5-2 ওহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্র তুলনামূলক আলোচনা করো এবং 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল। দেখো 196 পেজের 48 নাম্বার, ওহাবি ও ফরাজি আন্দোলনের মধ্যে পার্থক্য, ভূমিকা, তারপরে দেখো পার্থক্য, অর্থ দেওয়া আছে, প্রতিষ্ঠাতা দেওয়া আছে, তারপরে দেখো প্রকৃতি এবং বিস্তার ও তীব্রতা, এই পর্যন্ত। দেখো 171 পেজে পেয়ে যাবে চুয়ার বিদ্রোহের কারণগুলো। মেদিনীপুরের চুয়ার বিদ্রোহ, দেখো এর কারণগুলো দেখো, উচ্চ হারে রাজস্ব আদায়, পাইকান জমি হাতছাড়া, সূর্যাস্ত আইন, তারপরে দেখো রাজস্ব আদায়কারীদের অত্যাচার, তারপরে দেখো 5-3 বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। দেখো 101 পেজের 29 নাম্বার কোশ্চেন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, ভূমিকা, তারপরে দেখো নবজাগরণ কি, তারপরে দেখো বাংলার নবজাগরণ পয়েন্ট, তারপরে দেখো বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, সে বিষয়ে আলোচনা। শেষে দেখো মূল্যায়ন বা উপসংহার দিয়ে শেষ।